আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। দেশব্যাপী আলোচিত মাগুরার চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় শিশুটির বোনের জামাই সজীব শেখ সহ ৩ জনকে খালাস দেওয়া হয়েছে। সকালে জেলার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা দেন। ১৩ মে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত ৪ আসামি হলেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখ। আধা ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীর জিগাতলায় এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে এক আলোকচিত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে রাত 8টার মধ্যে ঘটে পৃথক এই দুটি দুর্ঘটনা। মোহাম্মদপুরে দুর্গা মন্দিরের সামনে রাত 8টার দিকে হামলার শিকার হন আলোকচিত্রী নূর ইসলাম। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিকে এর কিছুক্ষণ আগে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ২০-২৫ জনের এক দল যুবকের হামলায় প্রাণ হারান ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান আলভী। সে সময় তারা কয়েকজন বন্ধু মিলে সেখানে আড্ডা দিচ্ছিলেন। খুব দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে পুলিশ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। ডিএসসিসির মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনও ডিএসসিসির মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপন, গেজেট প্রকাশের পরেও ঠিক কি কারণে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সেটি জানাবেন, সাথে জানাবেন যে কর্মসূচি কখন নাগাদ শুরু হবে এবং দাবি যদি আদায় না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দেবেন। সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা সবাই এসে হাজির হয়েছেন এবং তারা সকাল ৯টা থেকেই এখানে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন এলাকা থেকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে এসছেন এবং মিছিল নিয়ে এসে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই নগর ভবনের যে মূল ফটক সেখানে এসে জমায়েত হয়েছেন এবং নগর ভবনের একদম মূল ফটকের সাথে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত রয়েছেন এবং এর সামনে থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা এখানে আন্দোলন করছেন এবং এই মুহূর্তে রাস্তার এক পাশ বন্ধ হয়ে গেছে যান চলাচল, আরেক পাশ দিয়ে খুব সীমিত আকারে বাস চলাচল করছে। এই আন্দোলনটি আজকে এখান থেকে কিছুক্ষণ পরেই মিছিল নিয়ে যাবেন প্রেস ক্লাব হয়ে সচিবালয় এবং সচিবালয়ে গিয়ে তারা আবার এই নগর ভবনের সামনে ফিরে আসার কথা রয়েছে। এবং এরই মধ্যে তারা যেটি বলেছেন যে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দিলেও, গেজেট জারি করে দিলেও তারপরও কেন তাকে দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই জন্য উপদেষ্টা আসিফ মাহমুদকেও তারা দোষারোপ করছেন এবং তারা এখান থেকে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের এবং এই স্লোগানের মধ্য দিয়েই তারা একটি তথ্য সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। সেটি হচ্ছে যে যদি ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের শপথ গ্রহণ করানো না হয় তাহলে তারা এখন যেরকম শান্তিপূর্ণভাবে রয়েছেন এরকম পরিবেশ আর থাকবে না। আরও কঠোর থেকে কঠোর, আরও কঠিন থেকে কঠিন কোনো কর্মসূচি দিয়ে তারা এই যে তাদের যে দাবি সেটি তারা আদায় করে নেবেন। তানি, ধন্যবাদ আপনাকে।
ফারাক্কা বাঁধের ফলে সৃষ্ট পানি সমস্যা নিরসনে করা গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। পানি অধিকার নিশ্চিত করতে এবার দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তির প্রস্তুতি শুরু করা দরকার বলে মত ভূ রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদদের। এজন্য বর্তমান চুক্তির দুর্বলতা কাটানো ও অভিন্ন নদী সংযুক্ত এই অঞ্চলের দেশগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ফারাক্কা ব্যারেজ চালুর পর ভারতের সঙ্গে কয়েক দফা স্বল্পমেয়াদী পানি চুক্তি করে বাংলাদেশ। কয়েক বছর আলোচনার পর 1996 সালে হয় 30 বছর মেয়াদী চুক্তি। এটি বড় অগ্রগতি হলেও চুক্তিতে ছিল নানা দুর্বলতা। ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত না করা, স্বচ্ছভাবে তথ্য প্রদানের সুযোগ না থাকা, চুক্তি লঙ্ঘন করলে শাস্তির সুযোগ না থাকা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুর্বলতা থাকায় পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। চুক্তি শেষ হওয়ার আগেই তাই পর্যাপ্ত হোমওয়ার্ক করার পরামর্শ ভূরাজনীতিবিদ জাকির হোসেন খানের। শুধুমাত্র পানি সংক্রান্ত না, মনে করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কি আসতেছে, আমাদের ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়তেছে, এগ্রিকালচার উপরে কি পড়বে, ফিশারিজের উপরে কি, এরকম সব ধরনের এক্সপার্ট নিয়ে সরকারের খুব দ্রুত একটা চুক্তি পর্যালোচনা কমিটি, একই সাথে এই কমিটি আবার ভবিষ্যৎ চুক্তির ক্ষেত্রে তার কি ধরনের বিষয় কনসিডার করা লাগবে সেটা একটা ফ্রেমওয়ার্ক দেবে, এটা করা উচিত। আমরা বর্তমান গঙ্গা চুক্তিতেই থাকবো নাকি আমরা গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র বা জিবিএম বেসিন ওয়াইজ আমরা কমিশনে যাব, এবং যেটা নীল বেসিন ইনিশিয়েটিভ আছে, মেকং রিভার কমিশন আছে, সেখানে বাংলাদেশ, ভারত, চীন এবং একই সাথে ভুটান, নেপালকে যুক্ত করে পুরো এই অঞ্চলের পানি ব্যবস্থাপনায় যাব, সেইটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং এটা যদি আমরা দীর্ঘমেয়াদে এটা খুব না চিন্তা করি তাহলে এটা ন্যাচার জাস্টিসের ভায়োলেশন হবে। হাজারো ক্ষতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ ফারাক্কা হুমকিতে ফেলেছে দক্ষিণ এশিয়ার বাস্তু সংস্থানকেও। তাই কূটনীতির পাশাপাশি আন্তদেশীয় নাগরিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন তিনি। 5টা দেশের বিজ্ঞানীদের আসা উচিত, হাইড্রোলজিস্টদের আসা উচিত, একই সাথে ইকোনমিস্ট, এগ্রিকালচারিস্ট, ফিশারি যেটা এক্সপার্ট, তাদের সবারই আসা উচিত, বসা উচিত। আমরা আসলে সামনে পানির ফ্লোটা কেমন আসবে, বিশেষ করে ড্রাই সিজনে। এখন আরো 3টা নতুন দুর্যোগ যুক্ত হয়েছে। একটা হলো তীব্র দাবদাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং আপনার যে তীব্র কুয়াশা, এটা আগে ছিল না। তার মানে যে আমাদের পরিবর্তন, যে দুর্যোগের যে পরিবর্তনটা হচ্ছে, এইটা কিন্তু কনসিডার করতে লাগবে। এবং দুর্যোগের সময় তো কেউ কারোর সাথে মারামারি করে না, সব বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ক্ষুদ্র রাষ্ট্র স্বার্থে এনে চিন্তা করা যাবে না। দক্ষিণ এশিয়ার প্রায় 3 বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা চিন্তা করতে হবে, এবং সম্মিলিত চিন্তা করলেই একমাত্র আপনি টিকে থাকতে পারবেন। এবং এখানে আমি মনে করি যে নাগরিকদের এগিয়ে আসতে হবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং ইন্টারন্যাশনালি চাপ সৃষ্টি করতে হবে সরকারগুলোর উপরে একটা ন্যায্য চুক্তিতে যাওয়ার। 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েই কাজ করা দরকার উল্লেখ করে সরকারকে দ্রুততম সময়ে আন্তর্জাতিক পানি কনভেনশনে সই করার আহ্বান সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের। বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার, এই কথাটাই তো গত 17 বছর আমরা শুনিনি। অথচ প্রত্যেকটা নদীর উজানে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের, বিশেষ করে কৃষকদের জন্য কত দুঃখ কষ্টের কারণ হয়েছে এই বাঁধগুলো এবং একতরফা পানি প্রত্যাহারের কারণে। কিন্তু এই সম্পর্কে বাংলাদেশের সরকার জনগণকে অন্ধকারেই রেখেছে। আগামী বছর বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের সাথে এই চুক্তি নবায়নকালে একটি গ্যারান্টি ক্লজ, এবং যদি কোনো বিভেদ, যদি এই চুক্তিতে কোনো ধরনের মতবিরোধ দেখা যায়, চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা যায়, তাহলে তার জন্য একটি তৃতীয় পক্ষের আরবিট্রেশন ক্লজ সেখানে সন্নিবেশ করা উচিত। ফারাক্কা সমস্যা সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে নালিশের বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিকর ইকোসিস্টেমকে সেটা ক্রাইম এগেইনস্ট দ্য হিউম্যানিটি বলে গণ্য হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে 50 বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। ব্রিজের মাঝখানে গর্ত তৈরি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আতঙ্ক নিয়ে চলাচল করছে 25টি গ্রামের কয়েক লাখ মানুষ। দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 1975 সালে টাঙ্গাইলের ঘাটাইলের জিনাই নদীর উপর নির্মাণ করা হয় বেলদহ ব্রিজ। ব্রিজটি দিয়ে দিগলকান্দি ও আনহেলে ইউনিয়নের 25টি গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াত করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজের মাঝখানে তৈরি হয়েছে গর্ত, বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা, ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে ব্রিজটি। ভারী যানবাহন চলাচল করলেই কেঁপে ওঠে ব্রিজটি। গর্তে আটকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। গাড়ি চলে, ভ্যান চলে, অটো চলে, হুন্ডা চলে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। এখানে ব্রিজটা ঠিক হয় না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়।
গাড়ির ক্ষতি হয়। এই দেখলেন তো কিভাবে ধাক্কা তুললাম। এখানে কয়েকজনের পাও ভাঙছে, মোটর সাইকেল অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজ, এটা চালানো খুব কষ্ট হয়, খুব রিস্কের ব্যাপার। কোনো সময় গাড়ি উল্টাও জায়গা, যেটুকু ভাঙ্গে ওটুকু কাজ করে আবার কয়েকদিন পরে ভাঙ্গে যায়। সরকারের কাছে আবেদন যে এইটা যেন মেরামত করে দেয়। আমাদের দেহের ক্ষতি এবং গাড়ির ক্ষতি, এইটাই সরকারের কাছে আমাদের আবেদন বা দাবি, ব্রিজটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়। ব্রিজটি নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এই ব্রিজটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় একটা সাপোর্টিং প্রকল্প আছে, সাপোর্টিং প্রকল্পের আওতায় অলরেডি একটা প্রস্তাব দেওয়া আছে। এই প্রকল্পের আওতায় এটা সয়েল টেস্টও করা হয়েছে, অপর দিক দিকে এটা টপো সার্ভেও করা হয়েছে। এখন দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এটা অনুমোদন হলে আমরা এটা নতুনভাবে বাস্তবায়ন। ব্রিজটি চালু হলে সুফল পাবে এই অঞ্চলের বাসিন্দারা, কমবে দুর্ঘটনা, বাঁচবে সময়, জনদুর্ভোগ লাঘবে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করার দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। টানা তাপদাহের পর বৃষ্টি হচ্ছে সারা দেশে, কিন্তু বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়। অসহনীয় গরমে বিপর্যস্ত এখানকার জনজীবন। মাঝে মাঝে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা মিলছে না। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 54%। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললেও পরে আবার বাড়তে শুরু করে তাপমাত্রা। এর আগে টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, তাপমাত্রা কমলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, দেশের মধ্যে আমরা জানি যে চুয়াডাঙ্গা তাপমাত্রার দিক থেকে রেকর্ড ছুঁয়েছে এবং সারা দেশে বৃষ্টি হলেও চুয়াডাঙ্গায় সেভাবে বৃষ্টি দেখা মিলছে না। এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? আসলে তানি, টানা তাপদাহের পর অর্থাৎ তীব্র থেকে অতি তীব্র তাপদাহ কিন্তু অনুভূত হয়েছে। চুয়াডাঙ্গার মানুষ কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে, চুয়াডাঙ্গার জনজীবন। এরপরে কিন্তু মানুষ একটু স্বস্তির বৃষ্টির আশায় কিন্তু ছিল, প্রতীক্ষায় ছিল। গত বৃহস্পতিবার ছিটে ফোটা অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায় সন্ধ্যার পরে, তো সেটা খুবই সামান্য। আবহাওয়া অফিস বলছে এটি 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারপর পরে কিন্তু আবারও তীব্র গরম শুরু হয়ে যায়, ভাবসা গরম। আবহাওয়া অফিসে গতকাল যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি হচ্ছে 35.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 54%। এই বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে গেছে কিন্তু গরমের যে অনুভূতি সেটা কিন্তু কমেনি। এই ক্ষেত্রে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তারা যে ভাবসা গরম সেটা যেমন দিনেও অনুভূত হচ্ছে, ভাবসা গরম কিন্তু রাতেও অনুভূত হচ্ছে। আজ আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আমার কথা হলো, তিনি যেটা জানালেন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ বিকেলের পর মেঘ হতে পারে, মেঘ হলে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু কম। আমরা দেখেছি সকালের একটু মেঘের ঘন ঘটা আকাশে আমরা দেখেছি, কিন্তু তারপরে আবারও এখন তীব্র গরম অনুভূত হচ্ছে, আবারও তাপমাত্রা বাড়ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ স্থানী। ধন্যবাদ আপনাকে। কুরবানির গরুর হাট এখনো না শুরু হলেও খামারগুলোতে শুরু হয়েছে গরু বেচা বিক্রি। নিয়ম করে পশুকে গোসল ও খাওয়ানো সহ গরুর যত্নে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে বিভিন্ন দামের গরু কুরবানির জন্য প্রস্তুত প্রতিটি খামার। কুরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইম। কেরানীগঞ্জের আপেল এগ্রো খামারটিতে 2.5 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকায় মিলবে বিভিন্ন প্রজাতির গরু। কেউ চাইলে লাইভ ওজনে দেখতে পারবেন, তবে কিনতে হবে দরদাম করে। খামারটিতে সবথেকে বড় সাইজের কালো রঙের ফ্রিজিয়ান জাতের এই গরুর ওজন 1100 কেজির বেশি। 2 বছর ধরে লালন পালনে বড় করা হয়েছে। সাদা রঙের হাসা জাতের গরুর ওজন প্রায় 750 কেজি। দেখতে যেমন সুন্দর, ক্রেতাকে কিনতে হলে দিতে হবে তেমন দাম।
আর বাঙালি জাতের এই গরুর ওজন 700 কেজি, মেজাজটাও একটু চড়া। বিভিন্ন জাতের আছে, শাহিওয়াল আছে, উলবাড়িয়া হাসা আছে, হলস্টাইন ফ্রিজিয়ান অস্ট্রাল আছে, 3 থেকে শুরু করে 12 লাখ 13 লাখ পর্যন্ত এরকম। পশুর হাটে নারী সদস্যরা না যেতে পারলেও খামারে পরিবারের সদস্যদের সঙ্গে এসে কুরবানির গরু পছন্দ করছেন অনেকেই। খামারে দানাদার ভুসি খাবার, খড় দিয়ে লালন পালন করা হয়েছে এসব গরুকে। চাইলে যে কেউ গরু কিনে ঈদের আগ পর্যন্ত এখানেই লালন পালনের জন্য রাখতে পারবেন। খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অর্গানিক পদ্ধতিতে লালন পালন করে, যারা আগেই কিনে রাখে ক্রেতারা সবকিছু চার্জ ফ্রি। এমনি লাইভওয়েট দেখতে চাইলে দেখতে পারে, কিন্তু ঠিকাতেই সবকিছু আমাদের এখানে বিক্রি হয়। শুধু দেখতেই সুন্দর নয়, কিছুক্ষণ পর পর পরিষ্কারের মাধ্যমে সুস্থ পশু বিক্রি করা হচ্ছে খামারগুলোতে। তাই দিন দিন বাড়ছে ক্রেতাদের আগ্রহ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার খামারে খামারে চলছে কোরবানির পশু মোটা তাজাকরণের কাজ। তবে গোখাদ্যের ঊর্ধ্বগতিতে ব্যয় বাড়ায় দুশ্চিন্তায় খামারিরা। সীমান্ত দিয়ে চোরাই গরু আসায় লোকসানের শঙ্কায় তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে ব্রাহ্মণবাড়িয়ার 14,792 জন খামারি। জেলার প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সহ সব ধরনের কোরবানিযোগ্য পশুর প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্টকরণের কাজ চলছে। খামারিদের অভিযোগ, গোখাদ্যের দাম বাড়ায় ব্যয় বেড়েছে তাদের। তবে ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু না আসলে খামারিরা আর্থিকভাবে লাভবান হবে। বাহির থেকে যদি কোনো গরু মহিষ যদি না আসে ব্রাহ্মণবাড়িয়া, তাহলে মোটামুটি আমরা পুষবো। আর দাম দিয়ে খাবার দাবার খাওয়াইতেছে, খামারিরা যদি কিছু লাভবান হয়। আর যদি বাইরে থেকে গরু আসে তাহলে খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। ইন্ডিয়ান গরু না ঢুকে আলহামদুলিল্লাহ সবাই রিজনেবল প্রাইসের মধ্যে গরু পাবে। সব জিনিসের দাম বাড়তি, আমার কোম্পানি যে লালন পালন আমাদের রাখছে, আমাদেরও বেতন তো বাড়তি এবছর এসে। এখন আমরা এইগুলো করতেছি, আমার কোম্পানির যদি লস যায় তাহলে তো মনে করেন আমাদের মনটা খুব খারাপ। আমরা চাই যাতে জিনিসটা যাতে ভালোভাবে আমরা বিক্রি করতে পারি। ব্রাহ্মণবাড়িয়া যে গরু খামার আসে পর্যাপ্ত পরিমাণ, আশা করি ইনশাল্লাহ আমাদের এই গরু দিয়ে, এই মহিষ দিয়েই আমাদের কোরবানির পর্যাপ্ত পরিমাণ চাহিদা মিটবে ইনশাল্লাহ। বাইরের গরু যাতে না আসে, আমাদের একটা আবদার, বাইরের গরু আসলে আমরা হয়তো আমাদের খামারিরা মাইর খাই, প্রতি বছর মাইর খাই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের স্টেরয়েড ব্যবহার রোধে উপজেলা পর্যায়ে উঠান বৈঠক করে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বরাবরের মতোই এবারও আমরা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে আমাদের পর্যাপ্তভাবেই, যেখানে মানুষ যেন মাংসটাকে নিরাপদ খাদ্য আকারের জন্য হাতে করতে পারে, নিতে পারে বা কিনতে পারে, সেই ব্যাপারে আমাদের টিম তৎপর থাকবে। এছাড়াও যদি কিছু সমস্যার জন্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, সেটার জন্য ইনশাল্লাহ আমরা তৎপর থাকব। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে 1,35,635টি। সৈয়দা সামিয়া তামান্না, RTV। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকে ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ভোরে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ডুবুরি দল। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান ওই এলাকার যুবকরা। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে একই এলাকার কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের 3 বিঘা ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত 2 বছরে 5 বার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধার দেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি। এমন অমানবিক ঘটনায় হতবাক এলাকার মানুষ। দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি তাদের। জামালপুর থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামের দরিদ্র কৃষক আতোয়ার হোসেন ধার দেনা করে চাষ করেছিলেন বোরো ধান। আর কিছুদিন পরেই সোনালী ধান কেটে ঘরে তোলার স্বপ্ন বুনেছিলেন তিনি।
কিন্তু দুর্বৃত্তদের আক্রোশে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে তার। গত 6 মে রাতে আগাছানাশক বিষ ছিটিয়ে নষ্ট করা হয়েছে 3 বিঘা জমির ধান। এর আগে আরো 4 বার তার ক্ষেতের ফসল নষ্ট করা হয়েছে। গত 2 বছর ফসল ঘরে তুলতে পারেননি কৃষক আতোয়ার। আমার বলার আর কোনো কিছু নেই, কি করবো আমি কোন দিই। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করা কৃষকের প্রতি এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ এলাকাবাসীও। ভোটার আবাদ করলো, ভোটাও মারা গেল, বা ধান আবাদ করলো একবার, সেই ধানটাও মারা গেছে। এইভাবে প্রত্যেকবারই বিষ দেয়। আমরা এই গ্রামের মানুষ, ওই খেতে যায়া আমি পর্যন্ত চোহের পানি ফেলাইছি। তে আপনাদের কাছে এই আবেদন সরকারের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনারা সূক্ষ্ম বিচার চাই এটার। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। খুবই জঘন্য একটা কাজ করেছেন। যদি এটা একটা ফৌজদারি অপরাধ, আতোয়ারের জন্য পরবর্তী সময়ে আমাদের কৃষি পুনর্বাসন বা প্রণোদনা বা অন্যান্য কার্যক্রম যেগুলো আছে প্রদর্শনী, আমরা এই কৃষককে প্রাধান্য দিব এবং তাকে সহযোগিতা করার চেষ্টা করব। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। ন্যাক্কারজনক ঘটনা, তো এই বিষয়ে আমি একজন তদন্তকারী অফিসার নিয়োগ করেছি। তদন্তকারী অফিসার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভুক্তভোগী কৃষক পরিবারটির ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।